হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মার্কেট অ্যানালাইসিস ভিডিও। তো এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো আগামী দিনের মার্কেটের প্ল্যানিং, আগামী দিনে নিফটি ব্যাংক নিফটিতে কোন লেভেলসগুলো প্রত্যেকটা সঠিকভাবে কাজ করতে পারে, কোথা থেকে ব্রেকআউট হবে বা ব্রেকডাউন হবে। তো আপনি যদি আমাদের এই পেজে বা চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনার কাছে সঠিক টাইমে ভিডিওটা পৌঁছে যায়। আর 2 নম্বর জিনিস হচ্ছে কি, প্রতিদিনের মতন আপনি যদি চান আমাদের লাইভ মার্কেট ক্লাস একেবারে সঠিক প্র্যাকটিক্যাল এক্সিকিউশন এবং সেখানে প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে ট্রেডগুলোকে কীভাবে নিতে হবে তার সমস্ত জিনিস শেখার জন্য অবশ্যই অবশ্যই মোস্ট ওয়েলকাম আমাদের লাইভ মার্কেট ক্লাসে। তো যারা অলরেডি ক্লাস অ্যাটেন্ড করেছিলেন তারা আপনারা জানেন আমাদের সকালবেলা আজকের কীরকম ধরনের মুভমেন্টগুলো দিয়েছে। আমরা 1 মিনিটে আমাদের প্রথম ট্রেড যেটা ছিল সেটা এইরকম জায়গা থেকে আমরা এক্সিকিউশনে নিয়ে এসেছিলাম, আমরা ব্যাঙ্ক নিফটির কাছ থেকে, যে এইরকম এরিয়ার কাছ থেকে এক্সিকিউশনে নিয়ে এসেছিলাম। এগেন আমাদের এই এরিয়ার কাছ থেকে ব্রেকডাউনের পরে আমরা সেল সাইডের দিকেই প্ল্যান দিয়েছিলাম, একেবারে সঠিকভাবেই সমস্ত জিনিসগুলোকে কাজ করেছে আমাদের। ওকে, এবং কি আমাদের নিফটির ক্ষেত্রে যেটা ছিল, নিফটির ক্ষেত্রেও এগেন খুব সুন্দর ট্রেড সকালবেলা হয়েছিল একেবারে নিফটির ক্ষেত্রে প্রথম ট্রেডটা যেটা ছিল সেটা আমরা একেবারে এই 9টা 19 20 এরকম টাইমের দিকে আমরা এক্সিকিউশন করে দিই একেবারে এই জায়গা থেকে একেবারে পিডিএল অবধি দারুণ স্পাইক পাই আমরা, একেবারে প্রায় 50 55 60 পয়েন্টের কাছাকাছি। তো আপনি অলরেডি যদি লাইভ মার্কেট ক্লাস জয়েন করে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে কতটা প্র্যাকটিক্যালি আমাদের ট্রেডগুলোকে এক্সিকিউট করা হয়। এবং তাছাড়া এটা প্রিভিয়াস প্ল্যান থেকে, মানে মার্কেট যখন চলা শুরু হয়নি তখন থেকে। এছাড়াও ছিল আমাদের আজকের দিনে যেমন টিসিএস ছিল, টিসিএসে খুব সুন্দর একটা ট্রেড এক্সিকিউট করা হয়েছিল। টিসিএস এর ক্ষেত্রে যদি দেখাই, যে টিসিএস এর ক্ষেত্রে সকালবেলা আমাদের যে ট্রেডটা ছিল সেটা একেবারে মর্নিংয়ের ক্ষেত্রেই, হ্যাঁ, তো টিসিএস এ যে ট্রেডটা ছিল সেটা ঠিক এইরকম জায়গার কাছাকাছি এক্সিকিউট হয়েছিল এবং টিসিএসেও বিন্দাসভাবে আমাদের ট্রেডটা দেয় ঠিক এইরকম এরিয়ার কাছ থেকে। প্রায় 16 17 পয়েন্টের কাছাকাছি ফল আমরা টিসিএসে পাই। ওকে, তো টিসিএস ছিল। মাহিন্দ্রাতে খুব সুন্দর ট্রেড আমাদের এক্সিকিউট হয়েছিল, মাহিন্দ্রাতে ঠিক এইরকম জায়গার কাছাকাছি সেল সাইডের ট্রেড আমাদের এক্সিকিউট হয়। ওকে, এটা 1 মিনিটে ট্রেড এক্সিকিউট হয়েছিল মাহিন্দ্রার দারুণ ট্রেড। আজকে সব থেকে বেস্ট প্রফিট দিয়েছে মাহিন্দ্রা আমাদের ক্ষেত্রে, মাহিন্দ্রা। অ্যান্ড তারপরে এই রকম ঠিক জায়গার কাছে মাহিন্দ্রা এক্সিকিউট হয়, জাস্ট 10 11 পয়েন্টের স্টপ লসের সাথে মাহিন্দ্রা স্পাইক করে প্রায় 31 পয়েন্টের কাছাকাছি। ওকে, সো একদম সুন্দরভাবে নিচের দিকে ফল আসে। তারপরে এলটির ক্ষেত্রেও আমাদের ট্রেড দেওয়া হয়েছিল, এলটির ক্ষেত্রে সেটা ছিল, সেই এরিয়াটাও আমরা দেখে নেব। ওকে, তো এলটির ক্ষেত্রে সেল সাইডের ট্রেডের কথা বলা হয়েছিল, সেল সাইডের ট্রেড বলা হয়েছিল যদি এই বায়ার ব্রেকডাউন হয়ে যায় তাহলে সেলার হতে পারবে, ঠিক আছে। তো বিন্দাস দেখো এই বায়ার ব্রেকডাউন হওয়ার পরে কতটা সুন্দরভাবে ট্রেড, এখানেও প্রায় 15 20 পয়েন্টের মতন ফল পাওয়া যায় এরকম জায়গার কাছ থেকে, ঠিক আছে। তো বিন্দাস মার্কেট নিচের দিকে নিয়ে আসে একেবারে। ওকে, তো প্রত্যেকটা জায়গাতে আপনি যদি চান লাইভ মার্কেটে একদম সঠিক রিজন সময় ট্রেড করতে, ট্রেডের কারণ সময় মার্কেটে আসতে, দেন অবশ্যই অবশ্যই মোস্ট ওয়েলকাম। এখানে ভিডিওর ক্যাপশনের মধ্যে আপনি আমাদের লাইভ মার্কেট ক্লাসের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, তো সেটাতে জয়েন করুন। ওকে, সো নেক্সট কথা বলে নেবো আগামী দিনের মার্কেটের প্ল্যানিংগুলোকে নিয়ে। প্রথমে কথা বলবো ব্যাঙ্ক নিফটিকে নিয়ে। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আগামী দিনে যেটা থাকতে পারে কি, যে যদি আগামী দিন মার্কেট একেবারে পিডিএল এর আশেপাশে ওপেন হয়, ঠিক আছে, আর এরকম জায়গা থেকে পিডিএলকে যদি ব্রেকডাউন করে তাহলে সেক্ষেত্রে প্রথম টার্গেটটা আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে একটা রাউন্ড নাম্বার আছে, 57,500কে ব্রেকডাউন করতে হবে। তাহলে কিন্তু 57,453, মানে এখানে এটা প্রায় 50 পয়েন্টের মতন একটা জায়গা খালি আছে। এবার এই লেভেল যদি ব্রেকডাউন হতে পারে তাহলেই কিন্তু মার্কেটের ক্ষেত্রে বড় ফল আসবে এবং সেক্ষেত্রেও ধীরে ধীরে হয়তো আরও নিচের দিকে নিয়ে আসতে পারে, লাইক দ্যাট এরকম 57,350 তারপরে, বা একদম নিচ অব্দি ফল যদি আসে তাহলে সে 57,240 অব্দি মার্কেটকে ফল করাতে পারে। বাট এই যে ব্ল্যাক লেভেল, এটা হচ্ছে 57,450-এর এরিয়ার কাছাকাছি। ব্ল্যাক লেভেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই এরিয়ার ওপরেই বায়ারদেরকে ধরা হয়েছিল এবং বায়ারদের এসএল কিন্তু এরিয়ার তলাতেই রাখা রয়েছে, ঠিক আছে। তো এরিয়া ব্রেকডাউন হলে মার্কেটের কাছে একটা ফ্রি ফল আসার চান্সেস থাকবে। এবারে সাপোজ ধরো মার্কেট গ্যাপ ডাউনের কাছে ওপেন হলো, লাইক দ্যাট এই এরিয়ার কাছে তো ওপেন হলো কিন্তু ও সেলার নিয়ে এলো না, রাইট। তো এইরকম এরিয়ার কাছে ওপেন হয়ে সিধা বায়ার হয়ে আন্দার পুশ করে দিল, ভেতরের দিকে পুশ করে দিল। সেক্ষেত্রে মাথায় রাখবে যে একটা বিগ রাউন্ড নাম্বারের কাছ থেকে কিন্তু একটা বায়ার আসছে, ঠিক আছে, বিগ নাম্বারের কাছ থেকে বায়ার আসছে। তো সেক্ষেত্রে কিন্তু বায়ারের মধ্যে পজিটিভিটি থাকবে এবং স্পাইক করার চান্সেস থাকবে। সেক্ষেত্রে তোমার টার্গেট কত দূর অব্দি অ্যাচিভ করাতে পারে, 57,634 প্রথম টার্গেট, এবং তার উপরে যদি পুশ করে 57,670 এবং ধীরে ধীরে সেটা আরও জায়গা খালি রয়েছে 57,780 অব্দি স্পাইক করে দেওয়ার চান্সেস কিন্তু তার মধ্যে থাকতে পারবে, ঠিক আছে। তো এরিয়াটা একটা ট্রেড পাওয়ার চান্সেস, যেটা পুরো একেবারে মার্কেটকে এই লেভেল অব্দি খালি জায়গাটা রয়েছে, যেটা আপনাকে এই এরিয়া অব্দি ট্রেড দেওয়ার চান্সেস একটা জায়গা রেখেছে সে।
এবারে সাপোজ ধরুন মার্কেটের ক্ষেত্রে পজিটিভনেস ওপেন হলো, মানে একটু বেশি, সরি পজিটিভ বলছি, একটু বেশি নেগেটিভের দিকে ওপেন হলো, যে বড় গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল। তো বড় গ্যাপ ডাউন ওপেন হলে কোথায় হতে পারে? ওকে, তো প্রথম নম্বর হতে পারে কি, যে এই 57,450-এর কাছে ওপেন হওয়া। তো গ্যাপ ডাউন যদি ওপেন হয় 57,450-এর কাছে ওপেন হয়ে এই লেভেলকে ব্রেকডাউন করি, তাহলে কিন্তু সেল সাইডে নিচের দিকে আসবে। আর যদি বায়ার ওপরের দিকে এই 57,500-র ওপরে চলে যায়, তাহলে এখান থেকে কিন্তু মার্কেটের ওপর দিকে স্পাইক করার চান্সেস থাকবে। ঠিক আছে, যদি বায়ার আসে আর যদি সেলার আসে, তাহলে কিন্তু মার্কেটকে নিচের দিকেই রাখবে ও। ওকে, তো এবারে ধরুন আরও বড় যদি গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে সেক্ষেত্রে কোথায় ওপেন হতে পারে? এই 57,250 এই রকম লেভেলের কাছাকাছি। এখানে কিন্তু বড় একটা সাপোর্ট পয়েন্ট আছে। এখান থেকে যদি চুপচাপ বায়ার আসে, তাহলে কিন্তু একটা বাইং সিচুয়েশনে যেতে হবে। প্রথম টার্গেট আপনার 57,450 এবং তারপরে পিডিএল এর আশপাশ অব্দি টার্গেটটা আপনাকে রাখতে হবে। ঠিক আছে, তো বোঝাতে পারলাম মার্কেট যদি পিডিএল এর আশেপাশে ওপেন হয়, যদি এই 57,450-এর লেভেলের কাছে ওপেন হয়, তাহলে কিভাবে ট্রেড করতে হবে, বা 57,250-এর কাছে ওপেন হলে তাহলে কিভাবে ট্রেড করতে হবে। বড় গ্যাপ আপ এবং নিয়ার বাই পিডিএল এর যে কন্ডিশন হতে পারে, সেই কন্ডিশনে আমরা একটা প্ল্যানিং বানালাম যে ওখান থেকে কিভাবে ট্রেড প্ল্যান আমাদের হতে পারে। এবারে আমরা চলে যাবো পুরো ডাইরেক্ট যদি মার্কেটে আগামী দিন গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তো গ্যাপ আপ ওপেনের ক্ষেত্রে কোন কন্ডিশন হতে পারে? কন্ডিশন নাম্বার 1, এই যে 57,660-এর লেভেলকে সে ব্রেক করতে পারে। ঠিক আছে, গ্যাপ আপ ওপেন হয়ে 57,600 লেভেল, 60-এর লেভেলকে যদি ব্রেক করে, একটু ধীরে মুভমেন্ট হবে, কিন্তু প্রথম টার্গেট রাখবে সে 57,750 অবধি, এবং তারপরে ধীরে ধীরে যদি এই লেভেলের ওপরে পুশ করে, তাহলে এখান থেকে কিন্তু মার্কেটের আরও ওপরের দিকে যাওয়ার চান্সেস থাকবে। এবারে যদি ধরো কোনো কিছু গুড নিউজ চলে এলো, আরও ভালো গ্যাপ আপ ওপেন করে দিল, তাহলে এখান থেকে ডিরেক্টলি গ্যাপ আপ যদিও করে দেয়, তাহলে সেটা কোথায় করতে পারে? এই এরিয়ার কাছাকাছি করতে পারে, 57,775-এর কাছাকাছি করতে পারে। তো এক্ষেত্রে যদি মার্কেট পিডিএইচকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইং আসার চান্সেস রাখবে মার্কেটের কাছে, এবং প্রথম টার্গেট সে রাখবে 58,000-এর লেভেল অবধি। ঠিক আছে, তো এরিয়ার কাছে কিন্তু জায়গা খালি আছে। এবারে সাপোজ ধরো মার্কেট গ্যাপ আপ ওপেন করলো গুড নিউজের সাথে, মার্কেট গ্যাপ আপ তো ওপেন করলো, কিন্তু গ্যাপ আপে ও স্টেবল থাকতে পারলো না, ও সেলার নিয়ে এসে নিচের দিকে পুশ করে দিল, তাহলে কিন্তু এখান থেকে যে কটা বায়াররা গ্যাপ আপ করেছিল তারা কিন্তু সবাই ট্র্যাপ হয়ে যাবে। ঠিক আছে, তারা সবাই ট্র্যাপ হয়ে যাবে, আর মার্কেটকে ধীরে ধীরে প্রথম টার্গেট তোমার 57,650 এবং ধীরে ধীরে পিডিএল অবধি পুশ করার চেষ্টা করবে, যেটা 57,500-র কাছে রয়েছে। ঠিক আছে, তো বোঝাতে পারলাম এই এরিয়ার কাছে যদি গ্যাপ আপ ওপেন হয়, মানে এই 57,775 থেকে 800-র মধ্যে যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে এখানে যদি মার্কেট স্টেবল হতে না পারে, তাহলে এখান থেকে কিন্তু এগেন সেল সাইডের দিকে মার্কেটের ফল চলে আসবে। ঠিক আছে, খুব সিম্পল কেস স্টাডি একদম, এইভাবে প্ল্যানের মধ্যে আমরা চলতে পারি। এবারে ধরো বড় গ্যাপ আপ করে দিল, আরও বড় যদি গ্যাপ আপ করে দেয়, তাহলে সেটা কোথায় হতে পারে? আরও বড় যদি গ্যাপ আপ করে দেয়, তাহলে সেটাই পুরো 58,000-এর আশেপাশে চলে আসতে পারে। আর এই 58,000-এর আশেপাশে চলে আসলে তাহলে কিন্তু কি করবে, যে বাই অন ডিপসে থাকবে। ধরো মার্কেট বাই হয়ে নিচের দিকে এলো, এইরকম সাপোর্টের কাছে এলো, তো তুমি এখান থেকে একটা বায়ার হয়ে ওপরের দিকে ট্রেডে নিয়ে গেলে, বা এখানে সাপোর্টের কাছে এলো, এখান থেকে বায়ার হয়ে ওপরের দিকে নিয়ে গেলে, বড় গ্যাপ আপ করে দিলে পুটসের মধ্যে কোনো মুভমেন্ট থাকবে না। ঠিক আছে, পুটের মধ্যে বড় কোনো মুভমেন্ট থাকবে না, মার্কেট স্লো স্টেডি হয়ে যাবে পুটের ক্ষেত্রে। আর কলস কিন্তু এসে করে যদি এখানে আবার রিভার্সাল দেয় নিচের দিক থেকে এসে, তাহলে কলে কিন্তু স্পাইক আসবে। ঠিক আছে, যদি বড় গ্যাপ আপ করে এরকম কিছু করতে চায়। তো বোঝাতে পারলাম একদম সিম্পল কেস স্টাডি, একদম কিভাবে আমাদের ওই এরিয়াগুলোতে আমাদেরকে অ্যাকশন ফলো করতে হবে। এবার চলে যাবো নিফটির মধ্যে কি লজিক হতে পারে, কোথায় আমাদের ট্রেড প্ল্যান মানতে পারে হতে। ওকে, তো প্রথম জায়গাটা যেটা থাকবে, দেখো যদি আগামী দিন মার্কেটে পিডিএল এর এই এরিয়ার কাছে, আজকের দিনের ক্লোজিংটা যদি বলি, সেটা হচ্ছে সিএস ক্লোজিং এই এরিয়ার তলায় হচ্ছে, তাহলে আগামী দিন যদি মার্কেট ওপেন হওয়ার পরে এই স্ট্রাকচার তলার পয়েন্টের তলায় যদি সাস্টেন হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু প্রথম টার্গেট তোমার রাখবে কি পিডিএল, এবং পিডিএল এর তলায় আসার পরে ধীরে ধীরে কিন্তু এরিয়া অবধি জায়গা খুব খালি আছে, সেটা 24,040 বা 24,000 অবধিও আসার চান্সেস তাকে কিন্তু রাখতে পারে। ঠিক আছে, তো যদি এই স্ট্রাকচার পয়েন্ট, এখানে কিন্তু খুব সুন্দর সাপোর্ট এরিয়া একটা রয়েছে, সেই সাপোর্ট এরিয়া ব্রেকডাউনের পরে এবারে সাপোজ ধরো মার্কেট, ওকে, তো সেই স্ট্রাকচার পয়েন্ট এরিয়াকে ব্রেকডাউনের পরে এবারে সাপোজ ধরো মার্কেট গ্যাপডাউন তো ওপেন হলো, কিন্তু গ্যাপডাউন ওপেন হয়ে সিধা বিন্দাস পিডিএল এর মধ্যেও পুশ করে দিল, কারণ এখানে আগামী দিন পিডিএল হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইস অ্যাকশনের সাথে বায়ার হতে পারো তোমরা। প্রথম বায়ারে কিন্তু ও টার্গেট নিয়ে যাবে পুরো একবারে এই লেভেল অবধি, যেটা কোথায় হচ্ছে 24,150 বা এরকম জায়গা অবধি মার্কেট কিন্তু একটা পুশ করে দিতে পারে। দেন ওখান থেকে আবার যদি সেলাররা আনতে চায়, তো সে নিচের দিকে নিয়ে আসতে পারে। ঠিক আছে, খুব সিম্পল একদম। এই জায়গা থেকে যদি গ্যাপ ডাউন ওপেন হলো, কিন্তু বায়ার যদি নিয়ে চলে আসে, তাহলে আমরা বাইং সাইডের দিকেই ট্রেডকে নিয়ে যাব।
ওকে, এবার যদি ধরো সাপোজ মার্কেট ওপেন হলো এবং তাকে এখান থেকে সেলার নিয়ে চলে এলো, তাহলে সেলারের দ্বারা আমাদের কিন্তু নিচের দিকে জায়গা খালি আছে, সেটা প্রায় 24,040 বা 24,050 অব্দি একটা টার্গেট দেবে। কোন এরিয়া ব্রেকডাউনের পরে 24,090 বা এই 24,100 এরিয়া ব্রেকডাউনের করার পরে কিন্তু বিন্দাস মার্কেটের সেল সাইডের দিকে একটা ডাউন সাইডের ফল রাখার চেষ্টা সে করবে। এবারে সাপোজ ধরো মার্কেট আগামী দিন গ্যাপ আপ ওপেন হয়ে গেল, বড় গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, লাইক দ্যাট কোন এরিয়াতে, সেটা হতে পারে এইরকম কোনো এরিয়াতে হতে পারে যেটা 24,040 বা 24,000-এর আশেপাশে হতে পারে। অ্যান্ড এখান থেকে যদি প্রপার বায়ার চলে আসে, প্রপার বায়ার যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আর সেলিংয়ের কথা বলবে না, কারণ এখান থেকে কিন্তু অলরেডি বায়াররা ওপরের দিকেই তুলেছিল। ঠিক একই কন্ডিশন, একই প্রবাবিলিটির হিসেবে কিন্তু বায়ার মার্কেটকে ওপরের দিকেই নিয়ে যাবে। প্রথম টার্গেট পিডিএল অবধি থাকবে এবং দ্বিতীয় টার্গেট এই স্ট্রাকচার পয়েন্ট, এবং ধীরে ধীরে যদি ওপরের দিকে যায় তাহলে 24,158 মানে 160 অবধি কিন্তু টার্গেটও অ্যাচিভ করিয়ে দেবে। এবারে সাপোজ ধরো মার্কেট আগামী দিন গ্যাপ ডাউন ওপেন হলো এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার সাথে সাথে ও এই স্ট্রাকচার পয়েন্টকে ব্রেকডাউন করে দিল, মানে বড় গ্যাপ ডাউন ওপেন হলো, বড় গ্যাপ ডাউন ওপেন হয়ে কিন্তু এখানে বায়ার নিয়ে এলো না, ও এখান থেকে সেলার নিয়ে চলে এলো, তাহলে কিন্তু মাথায় রাখবে তোমার এখানে কিন্তু নিয়ার বাই একটা সাপোর্ট বিগ রাউন্ড নাম্বার বসে আছে, সেটা হচ্ছে 24,000-এর রাউন্ড নাম্বার। এই 24,000-এর রাউন্ড নাম্বারের এরিয়ার আশেপাশে কিন্তু মার্কেট ফ্ল্যাকচুয়েট করতে পারে। এখানে কিন্তু বড় সাইডের কোনো সেল সাইডের ট্রেড পাওয়ার চান্সও না থাকতে পারে। এখানে এসে করে মার্কেট কনসলিডেট করতে পারে, কনসলিডেট করে সেকেন্ড হাফে কোনো ট্রেড দেওয়ার চেষ্টা সে রাখতে পারে, রাইট? তো বোঝাতে পারছি সেকেন্ড হাফের দিকে কোনো ব্রেক বা কোনো গ্যাপ ডাউন, ব্রেকআউট বা ব্রেকডাউন করলো, কোনো কিছু দিনে ট্রেড করলো। বাট এই এরিয়াটা কিন্তু খুব কমপ্লিকেটেড এরিয়া। এই 24,000-এর আশেপাশে না এখানে প্রপার সেলাররা সেলিং করাতে পারবে, না এখান থেকে প্রপার বায়াররা, হ্যাঁ বায়াররা নিয়ে যেতে পারবে, বাট সেলাররা প্রপার সেলিং করাতে পারবে না, কারণ এটা হচ্ছে একটা গুড সাপোর্ট এরিয়া। ঠিক আছে, একদম সিম্পল। এই এরিয়ার কাছাকাছি যদি বড় গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে সেল সাইডের দিকে আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। ঠিক আছে, তো এবারে চলে যাচ্ছি, ধরো সাপোজ আগামী দিন মার্কেট গ্যাপ আপ ওপেন করে দিল, তো গ্যাপ আপ ওপেন করে দিলে কোন কোন এরিয়াগুলো হতে পারে? গ্যাপ আপ ওপেন করে দিলে দেখো এই এরিয়া একটা হতে পারে যেখান থেকে কিন্তু মার্কেটের আজকের দিনে একটা সেলার কন্ডিশন শুরু করিয়েছিল। ঠিক আছে, তো এই এরিয়ার কাছে যদি গ্যাপ আপ ওপেন করে যদি মার্কেট স্টেবল হতে না পারে এবং এখান থেকে যদি সেলিং নিয়ে আসে, তাহলে কিন্তু ধীরে ধীরে একটা সেলিং আনবে ও পিডিএল অবধি আবার। ঠিক আছে, আর এখান থেকে ওপেন হওয়ার পরে মার্কেট যদি এই এরিয়ার উপরে পুশ করে তাহলে এখান থেকে কিন্তু বাইং হতে পারে। ঠিক আছে, সেটা কোনটা? 24,190 বা 24,200-র উপরে, 24,200-র উপরে যদি পুশ করে মার্কেট, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের কাছে পুরো একটা ওপেন স্পেস আবার পেয়ে যাচ্ছে সে। সেখানে কিন্তু 24,280 বা 24,290 অবধি বা 24,300 এই সমস্ত এরিয়া অবধি কিন্তু মার্কেটের পুশ করে দেওয়ার চান্সেস থাকবে। এবারে সাপোজ ধরো মার্কেট এই এরিয়ার মাঝখানে ওপেন হলো এবং ওপেন হওয়ার পরে সে সাইড ওয়েজ হচ্ছে। ঠিক আছে, তো এই এরিয়াতে কিন্তু নো ট্রেডিং জোন হিসাবে চলবে এটা, কারণ এখানে কিন্তু বিশেষ কিছু ট্রেড দেবে না, এটা বিটুইন পিডিএইচ পিডিএল এর মধ্যেকার একটা এরিয়া। ঠিক আছে, তো এই জন্য এখানে মার্কেট বেশি পরিমাণ ফ্ল্যাকচুয়েট করতে পারে। অপশান বায়ারের ক্ষেত্রে কিন্তু এই এরিয়াতে ট্রেড করা ফ্ল্যাকচুয়েশনের জন্য অনেক বেশি হার্মফুল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এরিয়াটা কিন্তু অনেক বেশি স্মল এবং ফ্ল্যাকচুয়েটেবল এরিয়া, তো ওখানে কিন্তু অপশান বায়ারের ট্রেডিং বেশি হার্মফুল হতে পারে। তো এই এরিয়ার মাঝখানে ট্রেডিং অ্যাভয়েডটাই যত করবে সেটা বেটার হবে। ওকে, সো প্রত্যেকটা জিনিস আমরা বোঝাতে পারলাম। যদি বড় গ্যাপ আপের ক্ষেত্রে কি হবে, বড় গ্যাপ ডাউনের ক্ষেত্রে কি হবে, কোথাও কোন স্ট্রাকচারকে সে ব্রেক করলে ভালো ট্রেড দেবে, কোন স্ট্রাকচার এরিয়ার মাঝখানে থাকলে নো ট্রেডিং জোন হবে, সমস্ত অ্যাঙ্গেল থেকে আমরা মার্কেটকে দেখার চেষ্টা করলাম যে কিভাবে আমাদের আগামী দিনের মুভগুলো বা আগামী দিনের অ্যাকশনগুলো আমরা নিতে পারবো। সো এগেন, আপনারা যদি ফলো না করে থাকেন ফলো করে নিন, আর যারা যারা লাইক করো না ভিডিওকে, অবশ্যই তোমরা দেখো ভিডিও আর লাইক করো না, নিজেদের মোটিভেশন বা আমাদের মোটিভেশনের জন্য লাইক বা কমেন্ট করতে ভুলবেন না, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।